জয় হিন্দ বন্ধুরা, সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো আমি এখন 3-4টে কোম্পানি আপনাদের সামনে কভার করব, যে কোম্পানিগুলো দারুণ মুনাফা করেছে। তো প্রথম কোম্পানিটির মার্কেট ক্যাপ দেখে বুঝতেই পারছেন, এটা একটা লার্জ ক্যাপ স্টক। 5,19,668 কোটি টাকা মার্কেট ক্যাপ। তো একটা লার্জ ক্যাপ কোম্পানি এবং এটা একটা নিফটি 50 স্টক। এর কারেন্ট প্রাইস এখন দেখানো যাবে না। 52 উইক হাই ছিল 495 এবং 52 উইক লো হচ্ছে 390। তো মোটামুটি স্টকটি এখন 52 উইক লোয়ের আশেপাশেই ট্রেড করছে। যাই হোক, তো ভিডিওটি কোনো প্রকার বাই হোল্ড সেল এভারেজ এইরকম রেকমেন্ডেশন হিসাবে নেবেন না, ডিসক্লেমার একদম ক্লিয়ার কাট। তো সম্পূর্ণ ভিডিওটি এডুকেশন পারপাস থাকবে। আপাতত মোটামুটি এই যে কোম্পানিটা, এই কোম্পানিটা যেহেতু নিফটি 50-র মধ্যে আছে, ইন্ডিয়ার টপ 50টা কোম্পানির মধ্যে একটি। এবার এখন মার্কেট ডাউন হচ্ছে, সুতরাং মার্কেট যখনই ডাউন হবে তখন নর্মালি যে টপ কোম্পানিগুলো আছে তারাও ডাউনে আসবে, ঠিক আছে। এইবার এই কোম্পানিগুলো, আর তার মধ্যে এখন চলছে আমাদের Q1 রেজাল্টের সিজন। এইবার এর মধ্যে কিন্তু Q1 রেজাল্টগুলোও আসছে। তো ম্যাক্সিমাম বড় বড় কোম্পানির রেজাল্ট আমরা এই Q1-এর যে রেজাল্ট পেয়েছি সেখানে কিন্তু খুব একটা মানে হ্যাবক যে খুব ভালো একটা পারফরমেন্স সেই রকম কিছু পাইনি। তবে কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে কিন্তু আমরা ভালো পারফরমেন্স অবশ্যই পেয়েছি। এইবার এই কোম্পানিগুলো যদি আপনার বিজনেস পছন্দ হয়ে থাকে, তবে যেহেতু আমরা শেয়ার মার্কেটে কাজ করছি, তো এখান থেকে কিভাবে আমরা আমাদের মুনাফাটা বের করব সেটা আমাদের লক্ষ্য থাকে। এবার এই মুনাফাটা বের করতে গেলে আমাদের একটু নজর রাখতে হয় কিছু কিছু জায়গায়। যেমন মার্কেট এখন ডাউন ট্রেন্ডে আসছে, কিছুদিন ধরে মার্কেট নিচে আসছে আপাতত। যাক, কতটা নিচে যাবে কতটা উপরে যাবে এটা তো পৃথিবীর কেউ বলতে পারে না, সুতরাং আপনি আমি বাচ্চা। তো এইবার মার্কেট যখন নিচে আসছে, সেখানে প্রচুর স্টকও নিচে আসছে। এবার সব কোম্পানি কি খারাপ হয়ে গেছে? না। সব কোম্পানি কি বন্ধ হয়ে যাচ্ছে? না। মার্কেট এরকমভাবেই চলে, আপ ডাউন মার্কেটে চলে। এই যে এখনকার যে সিচুয়েশনটা চলছে, একটা সাইডওয়েজ মার্কেট, মানে একটা রেঞ্জের মধ্যে, এই ধরুন 24,000 থেকে 25,000 বা 24,500 থেকে 25,500, এই যে রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে খালি ওপর নিচ হয়ে যাচ্ছে। এই জায়গাটা কিন্তু রিটেল ইনভেস্টার যারা লং টাইম হোল্ডিং করে রাখে, তারা তো কোনো লং টাইম হোল্ডিংয়ের কথা বলছি না, মানে যারা একটু ফটাফট নতুন মার্কেটে এসে একটু কিছু ইনভেস্ট করে একটু প্রফিট বের করতে চায়, তারা তো এখন প্রফিট দেখতে পাচ্ছে না তাদের পোর্টফোলিওতে। তো নর্মালি সামান্য কিছু প্রফিট হচ্ছে, আবার নেগেটিভ হয়েছে, আবার প্রফিট হচ্ছে, আবার নেগেটিভ হয়ে যাচ্ছে। এই রকম একটা সিচুয়েশন চলছে। তো এই রকম সিচুয়েশানগুলো মানে নতুন যারা রিটেল ইনভেস্টাররা আছে তারা টিকে থাকতে পারে না আর কি মার্কেটে, তারা নর্মালি এই সমস্ত জায়গায় এক্সিট করে যায়। কিন্তু এইগুলোই হচ্ছে একটা অপরচুনিটি। মার্কেট এরকমভাবেই কাজ করে। মার্কেট সবসময় ওপরে যায় না, সবসময় নিচে যায় না, আবার সবসময়ও সাইডওয়েজ থাকে না, ঠিক আছে। তো মার্কেট নর্মালি, মানে মার্কেট ধরুন সারা বছরে 250 দিন ধরুন ট্রেডিং সেশন হয়, সেই 250 দিনের মধ্যে 230 দিন মার্কেট সাইডওয়েজ বা ডাউন ট্রেন্ডে থাকবে। বাকি 20 দিন মার্কেট কিন্তু মুভমেন্ট দেখাবে। এবার সেই 20 দিনটা কবে সেটা কিন্তু আপনিও জানেন না, আমিও জানি না, পৃথিবীর কেউ জানে না। তো সেই 20টা দিনের জন্য আমাদের বাকি 230টা দিন মার্কেটকে কিন্তু পর্যবেক্ষণ করতে হয় এবং চোখ কান খোলা রাখতে হয় আমাদের কিছু মুনাফা নেওয়ার জন্য। তো আমরা মুনাফাটা কিভাবে নিতে পারবো? আমরা মুনাফাটা তখনই নিতে পারবো যখন আমরা চোখ কান খোলা রেখে বিভিন্ন কোম্পানির দিকে নজর রাখবো, কোন কোন কোম্পানিগুলো ভালো আছে, সেই কোম্পানিগুলোর রেজাল্টগুলো কি আসছে এবং সেই রেজাল্টে তার রিয়াকশান কি দেখাচ্ছে। যদি মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে থাকে তাহলে সেখানে কিন্তু সেই রেজাল্টগুলো ভালো আসা সত্ত্বেও নেগেটিভ ইম্প্যাক্টই দেখাবে। কিন্তু
দীর্ঘদিনের যাদের এক্সপিরিয়েন্স আছে মার্কেটে, পুরনো ইনভেস্টাররা আছে, তারা কিন্তু এই ব্যাপারগুলো জানে। তারা কিন্তু ঠিক নজরে রাখে কোন কোন জায়গায় ভালো পারফরমেন্স এসছে, সেই স্টকগুলো কিন্তু আগে রিকভারি করবে মার্কেট যখন রিকভারি করবে। তো সেই জায়গায় কিন্তু সুন্দরভাবে চুপটি করে ওখানে এন্ট্রি নিয়ে বসে থাকতে হয়। তবে এই ভিডিওটির উদ্দেশ্য এটা নয় যে আমি আপনাদের যে শেয়ারগুলো দেখাবো সেই শেয়ারগুলোতে আপনি চুপটি করে ঘাপটি মেরে বসে থাকুন, না, সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। ইনভেস্টমেন্ট ডিসিশন সম্পূর্ণ আপনার বুদ্ধিতে নেবেন, সেটা কারোর কথা শুনে কখনোই নেবেন না, সেটা আমার কথা শুনে হোক বা অন্য কারোর কথা শুনেই হোক। আমি জাস্ট লজিকটা কি, মানে মূল যে বিষয়টা, সেই বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম। কারণ লসটা হলেও আপনারই হবে, এবং পি এইটা মানে উচ্চারণ করা যাবে না, এই কথাটা এখন অনেক কিছু গাইডলাইন হয়ে গেছে ইউটিউবের, ঠিক আছে? তো আমি লিখে দিচ্ছি, সেটা একটু দেখে নিন। এই যে কথাটা লিখলাম যে এইটা হলেও আপনার হবে এবং নেগেটিভ হলেও আপনারই হবে। তো এই কথাটা আমি উচ্চারণ করতে পারবো না এখন, তাহলে ভিডিওতে স্ট্রাইক চলে আসবে, ঠিক আছে? এবার যখন সেটা আপনার নিজেরই হবে তখন সেটা আপনার বুদ্ধিতেই কাজে লাগাবেন, তাই তো? এবার বড় বড় ইনভেস্টাররা যেই জিনিসটা করে সেটাই আমি একটু বোঝানোর চেষ্টা করলাম। এবার সেইভাবে যদি আপনার চিন্তাভাবনাটাও ওই রকম থাকে তাহলে আপনিও কিন্তু সেই রকমভাবে চিন্তাভাবনা করতে পারবেন। এবার চলে আসছি আমি পরপর কি ব্যাপার, কতটা কি মুনাফা করেছে কোম্পানিগুলো। তো দেখুন, জুন কোয়ার্টারের আমি কোম্পানির সেলস বা রেভিনিউ কত করেছে সেটা বের করেছি। 21,495 কোটি টাকা রেভিনিউ করেছে জুন কোয়ার্টারে। আগের কোয়ার্টারে কত ছিল? 18,765 কোটি। তার আগের কোয়ার্টারে কত ছিল? 18,790 কোটি। তার মানে 18-19,000-এর রেভিনিউ, সেটা কত হয়েছে? 21,495 কোটি। তাহলে ভালো না খারাপ? অবভিয়াসলি ভেরি গুড। ইয়ারলি যদি দেখি, আগের বছরের জুন কোয়ার্টারে কত ছিল? 17,778 কোটি, ওই 18,000 কোটি টাকার কাছাকাছি ধরুন। তাহলে সেখান থেকেও কি বেড়েছে ইয়ারলি? অবভিয়াসলি বেড়েছে। তাহলে রেভিনিউটা একদম ফাটাফাটি হয়েছে, ফাটাফাটি। এবারে চলে আসবো অপারেটিং প্রফিট মার্জিন। অপারেটিং প্রফিট মার্জিন যেটা, সেটা কিছুটা কমেছে। 35% ছিল, সেখান থেকে 32% হয়েছে। কিছুটা মার্জিন কমেছে, খরচ একটু বেশি হয়েছে। আচ্ছা, আগের কোয়ার্টারে আদার ইনকামটা হিউজ ছিল, বাকি আদার ইনকাম নর্মালি আছে, ঠিক আছে? সুতরাং আগের কোয়ার্টারে আদার ইনকামের জন্য নেট প্রফিট প্রচুর দেখাবে, তো সেটা দেখে লাভ নেই। তাহলে নেট প্রফিট আমরা কোয়ার্টারলি দেখব। 5,343 কোটি, মোটামুটি 5,000 কোটি টাকার নেট পি ছিল। এটা কথাটা উচ্চারণ করতে পারবো না আমি, তার কারণে। যাই হোক, এটা বুঝে নেবেন। এরপরে আমি যখনই ভিডিও দিতে থাকবো তখন এই কথাটা আমি উচ্চারণ করব না, ঠিক আছে? এটা জানিয়ে রাখলাম। আমি কেন, যে কোনো ইউটিউবারই করতে পারবে না এই কথাটা, যারা এই শেয়ার মার্কেট রিলেটেড ভিডিও করে আর কি, ঠিক আছে? তাহলে ভিডিওতে স্ট্রাইক চলে আসবে। তো যাই হোক, তো এটা হচ্ছে নেট পি। প্রিভিয়াস ইয়ারে কত ছিল? 5,177 কোটি। তাহলে ইয়ারলি বেড়েছে, কোয়ার্টারলি এটা তো আদার ইনকামের জন্য যেটা বলে দিলাম। তাহলে মোটামুটি কোয়ার্টারলিও বেড়েছে, ইপিএসও বেড়েছে। তাহলে রেজাল্টটা কিন্তু ফাটাফাটি হয়েছে, কোনো সন্দেহ নেই। এবার ফাটাফাটি রেজাল্ট হয়েছে। এবার 52 উইক লোয়ের আশেপাশে মোটামুটি স্টকটি ট্রেড করছে, চার্ট প্যাটার্ন, সেটা আপনি দেখলে বুঝতে পারবেন। সেটা লাইভ ডাটাগুলো দেখানো যায় না এখন, অনেক কিছু রেগুলেশন হয়ে গেছে, যার কারণে সেইভাবে কিছুই করতে পারছি না এখন, সবই জানেন আপনারা। তো কোম্পানির কাছে রিজার্ভস আছে 68,779 কোটি টাকা, এবং তার এগেনস্টে বোরোয়িং কত আছে? মাত্র 285 কোটি টাকা। তাহলে বোরোয়িং কিছুই নেই। ফিক্সড অ্যাসেট মোটামুটি 22,000 কোটি, টোটাল অ্যাসেট 88,000 কোটি। এবার চলে আসবো শেয়ার হোল্ডিং প্যাটার্নে। তো এখানে প্রোমোটার হোল্ডিং নেই। এবার প্রোমোটার হোল্ডিং যেখানে নেই সেখানে দেখতে হবে ইনস্টিটিউশনের কাছে হোল্ডিং আছে কিনা। তো এফআইসের কাছে এবং ডিআইসের কাছে হোল্ডিং আছে, তাহলে ঠিক আছে, ইনস্টিটিউশন ম্যানেজ করছে কোম্পানি, বোঝা গেল। এবার এফআইস তো কন্টিনিউ সেলই করছিল, এফআইস কিছুটা সেল করেছে, ডিআইস বাই করেছে লাস্ট জুন কোয়ার্টারে।
এবং পাবলিকের কাছে মোটামুটি 14.90% হোল্ডিং ছিল, সেটা 15.7% হয়েছে। পাবলিকের কাছে কিছুটা স্টেক বেড়েছে। যাই হোক, তাহলে ম্যাক্সিমাম হোল্ডিংটাই বড় প্লেয়ারদের কাছে আছে, ইনস্টিটিউশনের কাছে আছে। এবং মেন যে ব্যাপার সেটা হচ্ছে কোয়ার্টার রেজাল্টটা, সেটা কিন্তু ফাটাফাটি মুনাফা করেছে। এইবার এই ফাটাফাটি মুনাফা এবং মার্কেট নেগেটিভিটি, এই নেগেটিভিটির কারণে যদি নিচে আসে, সেক্ষেত্রে এটা অপরচুনিটি না বেকার হলো, সেই জিনিসটা আপনাদের বুঝতে হবে। তাহলে যেখানে অপরচুনিটি হলো, কোয়ার্টার রেজাল্ট ভালো করেছে, মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টের জন্য সব জায়গায় নেগেটিভ দেখা যাচ্ছে। সুতরাং এই যে কোম্পানিগুলো যারা ভালো পারফরমেন্স করেছে, তুলনামূলক আমরা অনুমান করতে পারি যে যখন মার্কেট রিকভারি করবে, এই যে কোম্পানিগুলোর রেজাল্ট ভালো হয়েছে, যে কোম্পানিগুলো ভালো মুনাফা করেছে, সেই কোম্পানিগুলো তুলনামূলক আগে রিকভারি করবে, তার মানে আগে ইউটার্ন মারবে, তাই তো? এটা আমরা অনুমান করতে হবে। দেখুন, মার্কেটে কোনো কিছুই শিওর 100% গ্যারান্টি কোনো কিছুই হয় না, সব কিছুই অনুমানের ভিত্তিতে চলে। সুতরাং এই যে মুনাফাটা দেখলাম আমরা, রেজাল্টটা কোয়ার্টার, এই রেজাল্টের ভিত্তিতে আমরা অনুমান করলাম। তাহলে এইখানে আমরা আমাদের যে রিস্ক ফ্যাক্টর আছে, স্টক মার্কেটটা একটা রিস্কের জায়গা, তো যে রিস্কটা আছে সেই রিস্কটা আমরা ম্যানেজ করতে পারলাম। যে এমনিতেই তো আমরা টপ 50টা কোম্পানির মধ্যে একটা কোম্পানিতে ফলো করলাম ব্যাপারটা, এইবার তারপরে ছোট্ট করে গিয়ে সেখানে একটা পজিশন বানালাম। কথার কথা, জাস্ট একটা এক্সাম্পল, আপনাদের বানাতে বলছি না পজিশন। তো সেখানে যখন মার্কেট রিকভারি করবে, কারণ রাইট কোম্পানি সবসময় ইউটার্ন মারে, এবং এই কোম্পানিও অলওয়েজ ইউটার্ন মারে, এবং শর্ট টাইমের ক্ষেত্রে প্রফিটও দেয়, সেগুলো আলাদা বিষয়। মূল বিষয় এখন হচ্ছে ইনভেস্টমেন্ট কোন জায়গায় করে আমরা একটা ভালো মুনাফা বের করে নিতে পারবো মার্কেট থেকে। তার জন্য কি কি আমাদের দেখতে হবে, সেই জিনিসগুলো আমাদের বুঝতে হবে এবং অনুমান করতে হবে, এবং সেই অনুমানটা কতটা রিস্ক আমরা নিতে পারছি সেই কোম্পানিতে। এবার যেহেতু সেটা টপ কোম্পানির মধ্যে একটা কোম্পানি, সুতরাং সেক্ষেত্রে অনেকটাই রিস্ক আমাদের কমে যায়, তাই তো? এবার সব কিছু দেখলাম, দেখে অনুমান করলাম, এবার সেখানে একটা আমরা ছোট্ট রিস্ক নিলাম। এইবার মার্কেট যখন রিকভারি করবে, তখন আমাদের দেখতে হবে যে আমরা যে রিস্কটা নিয়েছিলাম, সেই রিস্কটা আমাদের অনুমানটা, সেই অনুমানটা ঠিকঠাক হলো কি না। যদি ঠিকঠাক হয়, তাহলে একটা এক্সপিরিয়েন্স পাওয়া গেল, মানে যারা নতুন তারা একটা এক্সপিরিয়েন্স পেলেন যে হ্যাঁ যাক, এইভাবে তাহলে হয়। এইবার পরবর্তীকালে যখন এইরকমই আরেকটা কোম্পানি এই ব্যাপারগুলো দেখতে পাবেন আপনি, তখন সেটাও কিন্তু আপনার মাথায় থেকে যাবে, তখন সেখান থেকেও আপনি একটা মুনাফা বের করার মতো অনুমান একটা করতে পারবেন। এই হচ্ছে মূল বিষয়। আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার আপনাদের সামনে। এবার এতক্ষণ তো বললাম, আমি কোম্পানিটা সম্বন্ধে বললাম, সমস্ত কিছুই বললাম। এবার কোম্পানিটার নাম কি, নাম দেখানোর আগে আবারও একবার ডিসক্লেমার ক্লিয়ার কাট, কোনো রেকমেন্ডেশন না, ভিডিওটি জাস্ট এডুকেশন পারপাস, প্রপার লজিকটা বোঝানোর চেষ্টা করলাম আপনাদের, ঠিক আছে? তো বাই হোল্ড সেল এভারেজ যেটাই করবেন সেটা আপনার নিজস্ব বুদ্ধিতে, আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সাথে কনসাল্ট করে তারপর গিয়ে ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন। আমার কথা শুনে বা আমার ভিডিওটি দেখে কোনো প্রকার বাই হোল্ড সেল এভারেজ করার ডিসিশন নেবেন না, ডিসক্লেমার ক্লিয়ার কাট। তো চলে আসি সরাসরি কোম্পানির নাম। তো কোম্পানিটি হচ্ছে আইটিসি লিমিটেড, ঠিক আছে? নিফটি 50-র একটি কোম্পানি। মার্কেট নিচে যাচ্ছে, আপাতত 52 উইক লোয়ের আশেপাশেই ঘোরাফেরা করছে। এবার নজরে রাখতে পারেন, আপনার যদি মনে হয় যে এই কোম্পানির বিজনেস খুবই ভালো এবং ভবিষ্যতেও চলবে বলে মনে হয়, তখন গিয়ে আপনি এই কোম্পানিটা নিয়ে স্টাডি করে দেখতে পারেন, ঠিক আছে? স্টাডি করার পর আপনার পছন্দ হলো, তারপর আপনি নিজ বুদ্ধিতে ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন, ঠিক আছে? চলে আসি আমি পরবর্তী কোম্পানিতে। আচ্ছা, এবার নেক্সট যে কোম্পানিটা তুলে ধরবো সেটার মার্কেট ক্যাপ কত দেখতে পাচ্ছেন, 1,24,395 কোটি। তার মানে এটাও একটা লার্জ ক্যাপ কোম্পানি, ঠিক আছে? 52 উইক হাই হচ্ছে 495, 52 উইক লো হচ্ছে 326। যাই হোক, এখন 52 উইক লোটা অনেক নিচেই ছিল, এখন আপাতত রিকভারি করে কিছুটা ওপরে এসছে, তবে এখনও সেই লেভেলে
পৌঁছায়নি। তাহলে জুন কোয়ার্টারের রেজাল্টটা আমরা দেখে নেব কী এসছে। 18,035 কোটি টাকা রেভিনিউ এসছে। আগের কোয়ার্টারে কত ছিল? 17,096 কোটি টাকা রেভিনিউ। তার আগের কোয়ার্টারে কত ছিল? 15,391 কোটি টাকা রেভিনিউ। তাহলে কোয়ার্টারলি কন্টিনিউয়াসলি বাড়ছে। 15,000 থেকে 17,000, 17,000 থেকে 18,000। ইয়ারলি যদি দেখি, প্রিভিয়াস ইয়ারে জুন কোয়ার্টারে 17,294 কোটি টাকা রেভিনিউ ছিল। এই বছরে 18,035 কোটি। তার মানে ইয়ারলি কোয়ার্টারলি দুদিকেই রেভিনিউ বেড়েছে। হলো। অপারেটিং প্রফিট মার্জিন 18% ছিল, সেটা বেড়ে 20% হয়েছে। তার মানে বেড়েছে। নেট পি 1,262 কোটি। আগের কোয়ার্টারে কত ছিল? 1,306 কোটি। তার আগে 1,188 কোটি। তো কোয়ার্টারলি কিছুটা ডাউন, ঠিক আছে, কোয়ার্টারলি কিছুটা ডাউন। ইয়ারলি যদি দেখি তাহলে 1,189 কোটি ইয়ারলি বেড়েছে, কোয়ার্টারলি সামান্য ডাউন। তাহলে রেজাল্টটা কি খারাপ না ভালো? রেজাল্টটা ভালো, খারাপ তো নয়। এভারেজ নেট প্রফিট এভারেজ, তবে রেভিনিউ কিন্তু দারুণ। এইবার এই যে কোম্পানিটা আছে, এই কোম্পানিটা ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নিয়ে যুক্ত। ফিউচারে গিয়ে প্রচুর গ্রো হতে পারে, এটা আমার ব্যক্তিগত মতামত। তবে আপনারা স্টাডি করবেন, ঠিক আছে, কারণ কোম্পানিটার নাম যখন দেখাবো তখনই বুঝতে পারবেন কোম্পানি কী কাজ করে। যাই হোক, বাকি জিনিসগুলো একটু দেখে নিই আমরা আগে। কোম্পানির কাছে রিজার্ভস আছে 35,500 কোটি, বোরোয়িং আছে 62,800 কোটি। এবার রিজার্ভসের তুলনায় বোরোয়িং বেশি, তার কারণে আপনি এবার ভাবছেন হয়তো রিজার্ভসের তুলনায় বোরোয়িং বেশি আছে, তাহলে কোম্পানিটা একটু রিস্ক আছে। রিস্ক সব জায়গায় আছে, কিন্তু বোরোয়িংটা নিয়ে কোম্পানি কাজে লাগাচ্ছে কী কী সেগুলো একটু দেখতে হবে। তার জন্য আপনাকে কোম্পানির অ্যাবাউট সেকশনে গিয়ে পুরো ব্যাপারগুলো বুঝতে হবে, পড়তে হবে, জানতে হবে। যাই হোক, তো কোম্পানির কাছে ফিক্সড অ্যাসেট 78,300 কোটি। ফিক্সড অ্যাসেটের পরিমাণ বেড়েছে অনেকটাই, এবং টোটাল অ্যাসেট আছে 1,56,000 কোটি। এই হয়ে গেল ফান্ডামেন্টাল। এবার চলে আসবো আমি জুন কোয়ার্টারে প্রোমোটার হোল্ডিং। প্রোমোটার হোল্ডিং মোটামুটি 47%, যা ছিল তাই আছে। এফআইস সব জায়গায় সেল করছে দেখতে পাচ্ছি কন্টিনিউ। এইখানে দেখতে পাচ্ছি আমরা এই কোম্পানিতে বাই করেছে, এবং ডিআইসকেও দেখতে পাচ্ছি আমরা যতটা ছিল আরও কিছুটা অ্যাড করেছে। তাহলে খালি করলো কে? পাবলিক। 27.5% ছিল, সেখান থেকে 27%-এর নিচে চলে এসেছে। তার মানে পাবলিকের কাছ থেকে হোল্ডিং এফআইস এবং ডিআইসের কাছে গেছে, এবং পাবলিকের কাছে যতটা হোল্ডিং আছে এরপরে মোটামুটি চান্স আছে যে শেয়ার হোল্ডিংটা মানে বড় প্লেয়ারদের কাছে আরও যাওয়ার সম্ভাবনা আছে, যেতেই পারে, কারণ পাবলিক হোল্ডিং অনেকটাই আছে, ঠিক আছে। এবার দেখুন, সম্ভাবনা আছে, অনুমান, সব কিছুই অনুমানের ভিত্তিতে চলে, ঠিক আছে। যদি ভবিষ্যতে এফআইস এবং ডিআইস ইন্টারেস্ট দেখায় এই কোম্পানিতে, তাহলে সেক্ষেত্রে ডিম্যান্ড বাড়বে। ডিম্যান্ড বাড়লে তখন সেই শেয়ারটা কাদের কাছ থেকে তুলবে? পাবলিকের কাছ থেকেই নেবে। এবার এই যে কোম্পানিটা, এটা একটা লার্জ ক্যাপ কোম্পানি, এবং এটা মানে আমাদের ভারতবর্ষের একটা বড়সড় গ্রুপ, এবং সবথেকে বড় ব্যাপার খুব বিশ্বস্ত একটা গ্রুপের কোম্পানি। এবার নামটা দেখুন, তাহলেই বুঝে যাবেন। তো কোম্পানিটি হচ্ছে টাটা পাওয়ার, এবং গ্রুপটা বুঝতেই পেরে গেছেন, টাটা গ্রুপ। আর নতুন করে বলার কিছু নেই, ভারতবর্ষের মানে 100%-এর মধ্যে 99.99% যে গ্রুপকে কিন্তু চোখ বন্ধ করে ভরসা করে। এবং শেয়ার মার্কেটে এমন কোনো মানে একটা টিটিএমএল ছাড়া বাকি যত কোম্পানি লিস্টেড আছে টাটার, আজ পর্যন্ত কোনো তার শেয়ার হোল্ডারদের চোখের জল ফেলেনি, এটুকু বলতে পারি, ঠিক আছে। তো ভারতবর্ষের প্রত্যেকটি মানুষই ভরসা করে, আমিও ভরসা করি। এবং এই যে কোম্পানিটা, এই কোম্পানির যে ব্র্যান্ড, এবং আমাদের সব থেকে মানে খুব ভালোবাসার মানুষ, যিনি আজকের দিনে আর নেই, মিস্টার রতন টাটাজি, তিনি আগের বছরই গত হয়েছেন। যাই হোক, তো খুব সুন্দরভাবে কোম্পানি চালিয়েছেন, হ্যাঁ, বিজনেসগুলোকে খুব সুন্দরভাবে দাঁড় করিয়েছেন, এবং অনবরত এখনও চলছে, ঠিক আছে। এইবার মার্কেট
তো অন্যরকম একটা জিনিস। বিজনেসের জায়গায় চলে, মার্কেটের মতো চলে। মার্কেটে আপ ডাউন, নেগেটিভ, পজিটিভ, লাল সবুজ চলবে, এগুলো নর্মাল ব্যাপার। এইগুলো আপনার হ্যাবিট হতে হবে। এইবার এইগুলো যখন হ্যাবিটে পরিণত হয়ে যাবে আপনার, তখনই কিন্তু আপনি কিভাবে এই হ্যাবিটে পরিণত হয়ে সেখান থেকে কিভাবে মুনাফা বার করতে হবে সেটা আপনি বুঝে যাবেন। ঠিক আছে, তো আপাতত রেজাল্টটা যা দেখলাম তাতে খুবই ভালো, এবং ফিউচারে গিয়ে এই কোম্পানির বিজনেসটা আরও বাড়তে পারে, এটা আমার মনে হয়। কারণ কোম্পানি শুধু যে রিনিউয়েবল এনার্জিতে কাজ করছে সেটা নয়। রিনিউয়েবল এনার্জি একটা ফিউচার ওরিয়েন্টেড বিজনেস। শুধুমাত্র রিনিউয়েবল এনার্জি নয়, কোম্পানি কিন্তু চার্জিং স্টেশনের ওপরে দারুণ ফোকাস করছে। মানে যে ভবিষ্যতে ইলেকট্রিক ভেহিকেলগুলো যে বেরোবে তার যে চার্জিং স্টেশন, যেমন এখন জায়গায় জায়গায় পেট্রোল পাম্প আছে, সেই রকম জায়গায় জায়গায় চার্জিং স্টেশন থাকবে। মানে ইলেকট্রিক গাড়িগুলো চার্জ শেষ হয়ে যেতে পারে, মানে চার্জ যখন শেষ হয়ে যাবে চার্জ দেবে কোথায়? রাস্তায়। পেট্রোলের গাড়ি তো রাস্তায় পেট্রোল পাম্প আছে, পেট্রোল ভরে নিচ্ছে। এবার ইলেকট্রিক গাড়িগুলো কী হবে? চার্জ শেষ হয়ে গেলে সেখানে সঙ্গে সঙ্গে চার্জিং স্টেশনে চলে যাবে, সেখানে গিয়ে চার্জ দিয়ে নেবে, গাড়িটা আবার চলবে। তো এই কোম্পানি কিন্তু দারুণভাবে সেখানে কাজ করছে। তাহলে এক তো রিনিউয়েবল এনার্জি হয়ে গেল, আরেকটা চার্জিং স্টেশন হয়ে গেল। তাহলে দুটো বিজনেস এমনই বিজনেস যেগুলো ফিউচারে গিয়ে প্রচুর গ্রো হতে পারে। তো সেই সেগমেন্টে কাজ করছে এই কোম্পানি। সেই কারণে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই কোম্পানি ভবিষ্যতে ভালো উন্নত করতে পারে, আরও মুনাফা বৃদ্ধি করতে পারে এই কোম্পানি, আমার যেটা মনে হয়। এবার আপনারা নিজেদের স্টাডি নিজেরা করবেন, ইনভেস্টমেন্ট ডিসিশন সম্পূর্ণ নিজের বুদ্ধিতে নেবেন। ঠিক আছে, আমি আমার ব্যক্তিগত ধারণাটা আপনাদের সামনে শেয়ার করলাম। চলে আসি পরবর্তী কোম্পানিতে। তো পরবর্তী কোম্পানির মার্কেট ক্যাপ দেখেই বুঝতে পারছেন 20,766 কোটি টাকা মার্কেট ক্যাপ। এবং এই কোম্পানিটা আমি অনেক আগে থেকে কভার করেছি, এখন অনেকটাই রিটার্ন দিচ্ছে। তবে এখন আপাতত চার্ট প্যাটার্নটা উপর থেকে একটু নিচে এসে সামান্য এইরকম জায়গায় আছে। যাই হোক, তো মার্কেট ক্যাপটা একটা মিড ক্যাপ কোম্পানি, তার মানে মার্কেট ক্যাপ বলছে এখনও মার্কেট ক্যাপ অনুযায়ী অনেক বড় হতে পারে, সম্ভাবনা আছে। এবার বিজনেস করতে হবে, তার জন্য এমনি হবে না। এবার বিজনেসটা কেমন করেছে সেটা একটু দেখে নেবো। 52 হাই হচ্ছে 742, 52 কিলো 443। তো মোটামুটি 52 হাইয়ের থেকে সামান্য কিছুটা উপরে আছে, মানে লোয়ের থেকে। তো যাই হোক, দেখে নিই একটু জুন কোয়ার্টার। এবার দেখুন, লার্জ ক্যাপ কোম্পানির রেভিনিউ হঠাৎ করে জাম্প হলে স্টক প্রাইস কিন্তু হঠাৎ করে ডবল বা 50% এরকম রিটার্ন দেয় না। কিন্তু মিড ক্যাপ স্মল ক্যাপে সম্ভাবনা আছে। হঠাৎ করে যদি একটা দারুণ মুনাফা কামায়, সেক্ষেত্রে কিন্তু দারুণ একটা জাম্প শেয়ারে হতে পারে, সম্ভাবনা আছে। আমরা কিন্তু মানে প্রিভিয়াস হিস্টোরি অনেক স্টক দেখেছি। তো যাই হোক, এটার ক্ষেত্রে যে হবে সেটা আমি বলছি না, মোটামুটি আমরা যেটা দেখেছি সেটাই। এবারে এই কোম্পানির জুন কোয়ার্টারের রেভিনিউটা দেখুন। হঠাৎ করে মার্চ কোয়ার্টারে কত ছিল রেভিনিউ? 2,449 কোটি। এই কোয়ার্টারে কত? 5,698 কোটি। তার মানে রেভিনিউটা দেখেছেন কীরকমভাবে স্পাইক করেছে, ডবলেরও বেশি। কিন্তু এই বিজনেসটা এমনই বিজনেস, এটা আপনার কোয়ার্টারলি দেখলে হবে না, এটা দেখতে হবে ইয়ারলি পারফরমেন্স, বছরের হিসাবটা দেখতে হবে। প্রিভিয়াস ইয়ারে জুন কোয়ার্টারে কত ছিল, কারণ সিজন ওয়াইজ বিজনেস চলে, সেইটাই দেখতে হবে। সেই কারণে এই ব্যাপারে আগেও আমি আলোচনা করেছি। যাই হোক, তো প্রিভিয়াস ইয়ারে জুন কোয়ার্টারে কত ছিল? 4,933 কোটি টাকা রেভিনিউ। এবার প্রিভিয়াস ইয়ার থেকে বেড়েছে কিনা? 5,698 কোটি। অবভিয়াসলি বেড়েছে। তাহলে রেজাল্ট ফাটাফাটি রেজাল্ট, ফাটাফাটি। এবার অপারেটিং প্রফিট মার্জিনটাও বেড়েছে, যেটাও ভালো, দারুণ। এবারে চলে আসবো নেট প্রফিট। নেট প্রফিট কোয়ার্টারলি দেখবো না, 549 কোটি এই কোয়ার্টারে নেট প্রফিট। প্রিভিয়াস ইয়ারে যদি দেখি তাহলে 448 কোটি। তার মানে 448 কোটি ইয়ারলি বেড়েছে কি? অবভিয়াসলি বেড়েছে। তাহলে রেজাল্ট দারুণ, রেজাল্ট দারুণ, ফাটাফাটি রেজাল্ট। এবার দারুণ রেজাল্ট, ফাটাফাটি রেজাল্ট। এবার এটা একটা মিড ক্যাপ কোম্পানি। এবার মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে যদি নেগেটিভ সেন্টিমেন্ট দেখায়, সেক্ষেত্রে একটা সেখানে সুন্দর অপরচুনিটি হতে পারে, সম্ভাবনা আছে, অনুমান। আচ্ছা, বাকি ফান্ডামেন্টালও তো দেখতে হবে। এবারে কোম্পানির রিজার্ভস কত আছে? 8,327 কোটি। রিজার্ভসটা কন্টিনিউ বাড়ছে।
এবং বোরোয়িং আছে মাত্র 99 কোটি। বোরোয়িংটা কিন্তু আগে অনেক ছিল, এখন বোরোয়িং কমিয়ে 2 ডিজিটে চলে এসেছে, 4টে ডিজিট থেকে। তার মানে এই জায়গাটাও দারুণ। তার মানে কোম্পানির যে বোরোয়িংয়ের ওপর যে ইন্টারেস্ট দিতে হবে সেটাও কিন্তু প্রচুর পরিমাণে কমে গেছে, তার মানে মুনাফাটা বাড়বে। বোঝাতে পারলাম? আচ্ছা, কোম্পানির ফিক্সড অ্যাসেট 6222 কোটি এবং টোটাল অ্যাসেট 11400 কোটি। এই হয়ে গেল ফান্ডামেন্টাল। এবার শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখে নিই জুন কোয়ার্টারে। প্রোমোটার হোল্ডিং দেখুন, প্রোমোটার হোল্ডিং মানে 0.10% বেড়েছে। 60.40% ছিল, সেখান থেকে 60.50%। তার মানে প্রোমোটার নিজের স্টক নিজে বাইব্যাক করেছে, তাহলে সেটাও একটা কোম্পানির জন্য পজিটিভ সাইন। এই সমস্ত জিনিসগুলো একটু চেক করতে হয়। আচ্ছা, এফআইস সেল করেছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এফআইস তো এখন পালাতে দিন। ডিআইস বাই করেছে, ডোমেস্টিক ইনস্টিটিউট ইনভেস্টর। পাবলিক কি করেছে? পাবলিক সামান্য বাই করেছে, ঠিক আছে। তাহলে ম্যাক্সিমাম হোল্ডিংটাই বড় প্লেয়ারদের কাছে আছে। এবার রেজাল্টটা মেন, আমাদের যে উদ্দেশ্য, রেজাল্টটা ফাটাফাটি রেজাল্ট। এবার নজরে রাখতে হবে কোম্পানির বিজনেস যাদের পছন্দ হবে। এবার দেখে নিন কোম্পানির নাম। কোম্পানিটি হলো চাম্বল ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড, ঠিক আছে। তো ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালসে কাজ করে কোম্পানি, দারুণ মুনাফা করেছে, রেজাল্ট দারুণ হয়েছে। নজরে রাখবেন, স্টাডি করবেন, বিজনেস সম্বন্ধে পড়বেন, জানবেন, দেখবেন, বুঝবেন, তারপর নিজের বুদ্ধিতে ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন। আমার কথা শুনে একদমই নয়। তো 2টো লার্জ ক্যাপ হয়ে গেল, একটা মিড ক্যাপ হয়ে গেল। এবার এমন একটি কোম্পানি কভার করব, এটা কিন্তু একদম যতগুলো পারবেন স্টার মার্ক করে রাখুন, যতগুলো পারবেন স্টার মার্ক করে রাখুন। হেভি 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 রিস্কি স্টক, ঠিক আছে। কারণ এই সমস্ত কোম্পানিগুলো যারা একেবারেই মার্কেটে নতুন আছেন, তারা হঠাৎ করে দেখলে চমকে যাবে এবং তারা ভাববে হয়তো আমি রাকেশ ঝুনঝুনওয়ালা হয়ে যাব, কিন্তু সেটা নাও হতে পারে। তার পুরো টাকাটা কিন্তু জলেও চলে যেতে পারে। তার কারণে এই সমস্ত কোম্পানিতে বিশাল রিস্কি থাকে। কারণ এই যে কোম্পানিটা এখন দেখাবো, সেই কোম্পানিটা আমার কাছে একটা পেনি স্টক, এবং পেনির থেকেও বড় ব্যাপার হচ্ছে কোম্পানির মানে পেনি স্টকের মধ্যেও তো আমি অনেক কিছু দেখি। তো এই কোম্পানিটা আমি অনেকবারই কভার করেছি, কিন্তু এই কোম্পানিটার লং টাইমের যে চার্ট প্যাটার্ন, সেটা কিন্তু লেফট টু রাইট ওপরে যাচ্ছে, এবং ধীরে 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 কোম্পানির মুনাফাটাও বাড়ছে, ধীরে ধীরে বাড়ছে। ছোট কোম্পানির মুনাফা ধীরে ধীরে বাড়ছে, যেমনভাবে বাড়া উচিত, ঠিক আছে। এবার ভবিষ্যতে কী হবে না হবে সেটা তো কেউ জানে না, কবে কোম্পানি বন্ধ হয়ে যাবে কি বিশাল বড় হয়ে যাবে সেটাও কেউ জানে না। তো সমস্ত কিছু অনুমানের ভিত্তিতে, মানে আমরা কি দেখব, যে কোম্পানি কেমন মুনাফা করছে, রেভিনিউ কত জেনারেট করছে, সেটা কেমনভাবে বাড়ছে, ধীরে 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 বাড়ছে কি না, কন্টিনিউ বাড়ছে কি না। কন্টিনিউ যদি বাড়তে থাকে তাহলে শেয়ার প্রাইসও কন্টিনিউ বাড়তে থাকবে, এটাই নর্মাল ব্যাপার, ঠিক আছে। এবার একদম এটা পেনি স্টক, তাই জন্য একদম স্টার মার্ক করে রাখবেন, ঠিক আছে। ডিসক্লেমার একদম ক্লিয়ার কাট, কোনো প্রকার বাই হোল্ড সেল এভারেজ রেকমেন্ডেশন নয়, জাস্ট আমি রেজাল্টটা দেখাবো। রেজাল্টটা কিন্তু দারুণ আসছে এবং কন্টিনিউ ভালো আসছে রেজাল্টটা, সেটাই একটু তুলে ধরবো। প্রথমেই দেখুন কোম্পানির মার্কেট ক্যাপ আগে, তার মানে বুঝতে পারছেন 50 কোটি টাকাও মার্কেট ক্যাপ না, মাত্র 48.4, এই হচ্ছে কোম্পানির মার্কেট ক্যাপ। তার মানে কত ছোট কোম্পানি, বুঝতে পারছেন তো। যে কোনো মুহূর্তে কোম্পানি যদি বিজনেস ঠিকঠাকভাবে না করতে পারে, যে কোনো মুহূর্তে বন্ধও হয়ে যেতে পারে, তাই জন্য হেভি 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 রিস্কি। তো এই সমস্ত কোম্পানিকে কেমনভাবে হ্যান্ডেল করতে হয়, একদম মানে একটা কোনো লার্জ ক্যাপ কোম্পানি থেকে ধরুন আমার প্রফিট হলো, কথার কথা ধরুন 5,000 টাকা প্রফিট হলো, সেখান থেকে আমি 500 টাকা আমি একটা রিস্ক নিলাম, 500 টাকা মাত্র। এবার আমি আমার প্রফিটের টাকা থেকে 500 টাকা রিস্ক নিচ্ছি। এবার এই 500 টাকার এই কোম্পানিটা যদি বন্ধ হয়ে যায়, আমার হয়ে গেল, আমার কোনো গায়ে লাগবে না, কেন আমি প্রফিটের টাকা দিয়ে রিস্ক নিচ্ছি। এবার সেই রিস্কটাও যে আমি নিয়েছি, সেই রিস্কটাও কিন্তু কোম্পানির আমি ফান্ডামেন্টাল দেখে, সমস্ত কিছু দেখে তারপরে নিয়েছি। এবার ভবিষ্যতের ব্যাপার, কোম্পানির সাথে অ্যাক্সিডেন্ট ঘটে গেলে সেটা কিছু করার নেই, সেটা তো পৃথিবীর কেউ বলতে পারে না। তো আমরা কন্টিনিউয়াসলি
কোম্পানির রেজাল্ট ফলো করব, কীরকমভাবে মুনাফা বৃদ্ধি হচ্ছে কি না সেইগুলো দেখতে পারি, ব্যাস এটুকুই আমাদের কাজ। তো কোম্পানির 52 উইক হাই কত 62.8, 52 উইক লো কত 41.9, তো 52 উইক লোয়ের আশেপাশেই আছে আপাতত, ঠিক আছে। এবার মার্কেট ক্যাপ খুবই কম, তার মানে মার্কেট ক্যাপ অনুযায়ী কোম্পানি যদি এটা সামান্য একটা মানে একটা স্মল ক্যাপ কোম্পানিতেও যদি পরিণত হয় এই কোম্পানিটা, তবেই কিন্তু প্রচুর রিটার্ন হয়ে যাবে। সেটা পরের কথা, হবে কি হবে না সেটা ভবিষ্যতের ব্যাপার, সেটা কোম্পানিকে বিজনেস করতে হবে সেই বুঝে, ঠিক আছে। এইবার দেখে নেব কোম্পানি কেমন মুনাফা করেছে। তো জুন কোয়ার্টারে দেখুন, জুন কোয়ার্টারের রেভিনিউ 4.5 কোটি, 4,52,00,000। তো ছোট কোম্পানি, পেনি স্টক, মার্কেট ক্যাপ কম, ছোট কোম্পানি ছোট রেভিনিউ, বড় কোম্পানি বড় রেভিনিউ। এবার প্রিভিয়াস কোয়ার্টারে কত ছিল 3,79,00,000, তার আগে 3,81,00,000, সেখান থেকে কিন্তু 4.5 কোটিতে এসছে। তার মানে রেজাল্টটা ভালো না খারাপ? অবভিয়াসলি মানে এখান থেকে এই জায়গায় পৌঁছানো মানে দারুণ একটা ব্যাপার এত ছোট একটা কোম্পানির। ইয়ারলি যদি দেখি 3,30,00,000 প্রিভিয়াস ইয়ারে জুন কোয়ার্টারে ছিল, এখন কত হয়েছে 4.5 কোটি। অবভিয়াসলি ভালো রেজাল্ট, মানে একটা পেনি স্টকের কাছে আর কি আশা করা যায় এইরকম রেজাল্ট। অপারেটিং প্রফিট মার্জিন 15% ছিল, সেটা প্রায় 20%, সেখানেও ভালো। নেট প্রফিট 47 লক্ষ ছিল, তার আগের কোয়ার্টারে 76 লক্ষ ছিল, এখন 1,36,00,000, মানে ইপিএস পয়েন্টে ছিল এখন 1.25 ইপিএস। এক বছর আগে যদি দেখি তাহলে 68 লক্ষ নেট পি ছিল, এখন 1.36 করোড়, তাহলে অবভিয়াসলি দারুণ রেজাল্ট। এবার যেহেতু এটা পেনি স্টক, আমরা লাস্ট 4টে বছরের একটু রেভিনিউ দেখি, মোটামুটি 7.5 কোটি, তারপরে 2022-এ 10.5 কোটি, 2023-এ 15 কোটি। ইয়ারলি বছরে 4টে কোয়ার্টার মিলিয়ে কীরকমভাবে বাড়ছে সেটা দেখুন, একটা ছোট কোম্পানি, ঠিক আছে, বাড়লো। তারপরে 2024 একটু ডাউন হলো, ঠিক আছে, তো বিজনেসে আপ ডাউন চলে, তো আপ ডাউন হয়েছে 13 কোটি 17 লক্ষ। 2025-এ সেটা আবার বেড়ে 14 কোটি 30 লক্ষ। তার মানে 2021-এ মোটামুটি 7.5 কোটির নেট রেভিনিউ কোম্পানি, যেটা 2025-এ প্রায় ডবল হয়েছে রেভিনিউটা। নেট প্রফিট চলে আসি, নেট প্রফিট মোটামুটি 2.5 কোটি, 3.25 কোটি, 4.25 কোটি, 2.5 কোটি, হ্যাঁ, তারপরে 2.5 কোটি। তাহলে একটা ছোট কোম্পানি ধীরে ধীরে বাড়ছে, ধীরে বাড়ছে। এবার আরও যে বিষয়টা সেটা হচ্ছে কোম্পানির কাছে রিজার্ভসটা দেখুন ধীরে ধীরে বাড়ছে, এবং বোরোয়িং নেই, জিরো বোরোয়িং, কোম্পানির কোনো ঋণ নেই, তাহলে কোনো ইন্টারেস্ট দিতে হবে না, পুরোটাই প্রফিট, ট্যাক্স ফ্যাক্স সব দেওয়ার পর। ফিক্সড অ্যাসেট 70 লক্ষ, টোটাল অ্যাসেট 21 কোটির মতো টোটাল অ্যাসেট আছে, টোটাল অ্যাসেটটাও বাড়ছে। এইবার মেন জায়গাটা হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন, যেটা জুন কোয়ার্টারও আপডেট হয়েছে। তো প্রোমোটারের কাছে 42.47% সেম আছে, এবং পাবলিকের কাছে 57.5% মাল আছে। এবার এখানে কোনো ইনস্টিটিউশন নেই, এফআইস নেই, ডিআইস নেই, তো এই এত ছোট কোম্পানিতে এফআইস ডিআইস থাকে না, ঠিক আছে। কিন্তু ভবিষ্যতে যদি ডিম্যান্ড বাড়ে, মানে ভবিষ্যতে যদি কোম্পানি মুনাফা কামায়, তাহলে এফআইস ডিআইসও ইন্টারেস্ট দেখাতে পারে, সম্ভাবনা আছে, কিন্তু সেটা ভবিষ্যতের ব্যাপার, সেটা কোম্পানির বিজনেসের ওপর নির্ভর করছে। এইবার এই যে কোম্পানিটা, এটা একটা ছোট আইটি কোম্পানি, ঠিক আছে। বড় আইটি কোম্পানির পারফরমেন্স আমরা দেখেছি কোয়ার্টার 1-এ, সেই তুলনায় বড় কোম্পানির তুলনায় ছোট কোম্পানির পারফরমেন্সটা দেখুন, ঠিক আছে। যাই হোক, পারফরমেন্স আপাতত এই কোয়ার্টারে ভালো হয়েছে, প্রতিটা কোয়ার্টারেই যে ভালো হবে তেমন কোনো কথা নেই, ঠিক আছে। কোম্পানি বিজনেস কেমন করছে তার উপর নির্ভর করছে,
বিজনেস করবে, কোম্পানি কন্ট্রাক্ট নেবে, সেই কন্ট্রাক্টের উপর কাজ করবে এবং সেটা বেটারের পর বেটার করবে, তবে গিয়ে আরও ভালো ভালো নতুন নতুন কন্ট্রাক্ট পাবে, ধীরে ধীরে বড় হবে। এই হচ্ছে বিজনেস পলিসি। এইবার এটা কতটা কোম্পানি করতে পারছে না পারছে সেটা ভবিষ্যতে দেখতে হবে। তো দেখার জন্য আমাদের এই কোয়ার্টারলি রেজাল্টগুলোই চেক করতে হবে, তবে গিয়ে আমরা বুঝতে পারবো। আপাতত এই কোয়ার্টারের যে রেজাল্টটা দেখলাম সেটা কিন্তু দারুণ দারুণ ফাটাফাটি। এইবার মার্কেট ওপেন হবে তো সোমবার মার্কেট ওপেন হওয়ার পর হয়তো আমার যেটা ব্যক্তিগত আমার মনে হচ্ছে যে হয়তো আপার সার্কিট লেগে যেতে পারে, যেহেতু একটা ছোট কোম্পানি। সুতরাং এই সমস্ত কোম্পানি কিন্তু প্রচুর ম্যানিপুলেশনও চলে, ঠিক আছে। এবার সেটা দেখা যাক, সেটা মার্কেট খোলার পর নির্ভর করছে কি হয় না হয়, ঠিক আছে। তো জাস্ট রেজাল্টটা দেখানোর জন্য বললাম এবং পুরো ব্যাপারটাই ডিসকাস করলাম, একদম ডিটেলসে সমস্ত কিছুই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম, ঠিক আছে। কোনো প্রকার একদম মানে ইনফ্লুয়েন্স হবেন না আমার কথা শুনে যে আপনাকে কিন্তু আমি কিনতে বলছি, না, একদমই সেটা ভাববেন না। তো কোম্পানিটা কি, কোম্পানিটা দেখে নিই। তার আগে আবারও কিন্তু হেভি রিস্কি কোম্পানি। সুতরাং যখনই নিজের টাকা ইনভেস্ট করবেন সেটা কিন্তু একদম মাথা ঠান্ডা করে, আমি কিন্তু ডিটেলসে বলে দিচ্ছি, ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি কী করতে হয় না করতে হয়। তারপরে গিয়ে যদি কেউ মানে একটু বেশি বুঝে যান, সেক্ষেত্রে কিছু করার নেই। সেক্ষেত্রে আপনার নিজের লস হলে সেই লসটা আপনার দায়িত্বেই হবে, সেটা আমার দায়িত্বে কখনোই হবে না, ঠিক আছে। তো চলে আসি কোম্পানির নাম। কোম্পানিটি হলো 7 টেকনোলজিস লিমিটেড, ঠিক আছে। একদম পেনি স্টক, ছোট্ট একটা কোম্পানি, আইটি কোম্পানি। আপাতত কন্টিনিউয়াসলি দারুণ বিজনেস করছে। এবার ভবিষ্যতে কতটা কি করতে পারে সেটা আমাদের দেখতে হবে, বুঝতে হবে। তারপর গিয়ে সেই হিসাবে আমাদের রিটার্নও হবে। ওই যেটা বললাম যে কিছু লাভ করে, লার্জ ক্যাপ স্টক থেকে লাভ করে সেই লাভের সামান্য কিছুটা অংশ একটা পেনি স্টকে ইনভেস্ট করে রাখা যায়। এবার 1 বছর 2 বছর পর দেখবো না, সেগুলো পেনি স্টক কখন দেখবো, 10 বছর 15 বছর 20 বছর পর কি হলো, তখন গিয়ে বোঝা যাবে যে কতটা কি মুনাফা হলো। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো সমস্ত ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যারাই দেখলেন, পুরো ব্যাপারটাই এডুকেশন পারপাস ছিল, নলেজ পারপাস, কোনো প্রকার রেকমেন্ডেশন নয়। ডিসক্লেমার ক্লিয়ার কাট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ঠিক আছে। এবং যারা একদমই নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি কিছু না কিছু ভিডিও দিয়ে থাকি, সেগুলো আপনাদের কাছে নোটিফিকেশান এক চান্সে পৌঁছে যাবে। এবং যারা এখনও মেম্বারশিপ নেননি, নিচে দেখবেন একটা জয়েন বটম আছে, সেই জয়েন বটমে ক্লিক করে মেম্বারশিপ নিয়ে নিতে পারেন ছোট্ট একটা চার্জের মাধ্যমে মান্থলি, ঠিক আছে। সেই মেম্বারশিপটা নিলে সেখানে আপনি অনেক কিছুই জানতে পারবেন, বুঝতে পারবেন। একদম যারা নতুন আছেন, মার্কেট সম্বন্ধে কিছুই বোঝেন না, জানেন না, কিন্তু আগ্রহ আছে, তারা অবশ্যই অনেক কিছুই শিখতে পারবেন এবং সেখানে অনেক কিছু জানতে পারবেন। অনেক কিছু আমি তুলে ধরেছি, মানে স্টক মার্কেট ছেড়ে আর যাবেন না, এইটুকু বলতে পারি, ঠিক আছে। তো চাইলে আপনি নিতে পারেন, আপনাদের সুবিধার জন্য করা আছে, না চাইলে নাও নিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এইটুকুই রাখছি। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।